লেখক সুমিত সান্যালের ছায়া সঙ্গিনীর অনুরোধ। দেবাঞ্জন প্রেসিডেন্সি কলেজে সবার প্রিয় পাত্র। প্রফেসররা ওকে পছন্দ করেন তার প্রখর বুদ্ধির জন্য, তার অমায়িক ভদ্র ব্যবহারের জন্য, আর কলেজের সকল সেবামূলক প্রচেষ্টায় এগিয়ে এসে সহযোগিতার জন্য। সে যেমন সাবলীলভাবে বক্তৃতা দিতে পারে, ডিবেট কম্পিটিশন সকলকে নিরুত্তর করে দিতে পারে, তেমনি কলেজে রক্তদান শিবিরের সঞ্চালনও করতে পারে। ছাত্রছাত্রীদের মধ্যে দেবাঞ্জন আকর্ষণের কেন্দ্র হয়েছে শুধু তার চেহারার জন্য অথবা ব্যক্তিত্বের জন্য নয়, বরং তার মিষ্টি স্বভাবের জন্য। সে ছোট বড় সবার সাথে আন্তরিকভাবে কথা বলে, যার তার দিকে অযাচিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মেয়েদের মর্যাদার প্রতি সে সর্বদা সতর্ক থাকে, তাই ছেলেদের তুলনায় মেয়েদের মাঝে পরিবেষ্টিত হয়ে থাকে। দেবাঞ্জন সবার সাথে স্বচ্ছন্দভাবে মেলামেশা করে, তবে তাই বলে তার নিজস্ব অভ্যন্তরীণ বৃত্তে মাত্র গুটি কয়েক ছাত্রছাত্রী। তার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে মাত্র 3 জন। তার সহপাঠিনী তিথি, দুজনেই পিওর সায়েন্স নিয়ে বিএসসি পড়ছে, অর্থাৎ অঙ্ক, ফিজিক্স আর কেমিস্ট্রি। তিথির ভাই সুপ্রতিম আর তিথির বান্ধবী রূপকথা। রূপকথা আর্টসের ছাত্রী, সে ইংলিশ সাহিত্য নিয়ে বিএ অনার্স পড়ছে। তিথির বাবা অরূপ সোম কলকাতার নামকরা সার্জন, মা গাইনোকোলজিস্ট। রূপকথার বাবা দীনবন্ধু সান্যাল মধ্যম শ্রেণীর সরকারি কর্মচারী, তিনি হলদিয়াতে থাকেন। রূপকথা কলকাতায় দাদুর কাছ থেকে পড়াশোনা করে। দেবাঞ্জনের মা তার ছোটবেলায় মারা গেছেন। সে বাবার সাথে থাকে। বাবা দিবাকর রায়চৌধুরী সেন্ট জেভিয়ার্স কলেজে বায়োকেমিস্ট্রির প্রফেসর। দেবাঞ্জন বাবা মায়ের একমাত্র সন্তান। দেবাঞ্জন আর তিথি দুজনে নিজের লেখাপড়া, নিজের কেরিয়ার নিয়ে ভীষণ সচেতন। রূপকথা তার একেবারে উল্টো। সে প্রায়ই বলে, আমি বাবা চাকরি বাকরি করব না, আমার স্বামী কাজ করবে আর আমি রাজ করব। সে দেবাঞ্জনের দিকে তাকিয়ে হাসে। রূপকথা প্রায়ই লক্ষ্য করেছে দেবাঞ্জন নীরবে মুগ্ধ নয়নে চেয়ে আছে তার দিকে। তার সে অজানা অব্যক্ত অনুরাগের ছোঁয়া তার যুবতী হৃদয়ে ভাসিয়ে নিয়ে যায়। ক্রমে তাদের এই গোপন ভালোবাসা দুজনের আচরণে, চোখের ভাষায়, শরীরের ছন্দে ফুটে ওঠে। এখন দেবাঞ্জন রূপকথাকে কথা বলে ডাকে, আর সে তাকে দেব বলে। কথাকে দেখলে দেবের বুদ্ধিদীপ্ত চোখে অনুরাগের আলো ফুটে ওঠে, আর কথার অঙ্গে জেগে ওঠে এক অজানা শিহরণ। এখন দেব এমএসসি ফাইনাল পড়ছে। কথা ইংরেজি সাহিত্য নিয়ে এমএ পড়ছে শুধুমাত্র এই কারণে যে সে প্রতিদিন দেবের সাথে দেখা করার সুযোগটা হারাতে চায় না। এমনই প্রেমের বাঁধন। তিথিও দেবকে ভালোবাসে। একদিন হঠাৎই কথা সেটা জানতে পারে। সেদিন 3 জনে ক্যাফেটেরিয়াতে বসে গল্প করছিল। কথার শরীরটা একটু খারাপ, তাই তিথি দেবের সাথে সামনে কাউন্টার থেকে চা আর স্ন্যাক্স আনতে গিয়েছিল। কাউন্টারের সামনে লাইন পড়েছিল। হঠাৎ তিথির ফোন ভাইব্রেট করতে আরম্ভ করলো। কথা তাকিয়ে দেখল দুজনে কথা বলায় মশগুল। কথা ফোনটা হাতে নিয়ে উঠতে যাবে, ফোনটা কেটে গেল। কথা দেখল তিথির ফোনে দেবের ছবি দেওয়া আছে, লক স্ক্রিন ওয়ালপেপার হিসেবে। প্রোফাইল পিকচারও দেব। পিকচার ফাইলে অসংখ্য দেবের ছবি। তিথি কবে তুলল দেবের এতগুলো ছবি? খুঁটিয়ে দেখল সব ফটো গোপনে তোলা হয়েছে। কথা একটি সূক্ষ্ম বেদনা অনুভব করল নিজের অন্তরে। সে জানে দেব তাকে ভালোবাসে, কিন্তু তিথিও যে তাকেই ভালোবাসে তার জানা ছিল না। আমি দেবকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তিথি। কথা দোটানায় পড়ে গেল। কি হলো কথা? তিথি তার কাঁধে হাত রেখেছে। কিছু না, তোর ফোন বাজছিল। কার ফোন? জানি না, তোকে ডাকতে যাব তার মধ্যেই কেটে গেল। আমার কি দেবকে জানানো উচিত? কথা ভাবল। শেষ পর্যন্ত সে চেপে গেল। ভালোবাসা মাঝে মাঝে মানুষকে দুর্বল করে দেয়। তারপর একসময় কথা দেখল তিথি নিজেকে যেন গুটিয়ে নিয়েছে। দেব আর তিথি দুজনেই এমএসসি পরীক্ষা প্রথম শ্রেণীতে রেকর্ড নম্বর নিয়ে পাশ করেছে। দুজনেই পিএইচডি করবার জন্য সিনোপসিস জমা দিয়েছে। দুজনের সিনোপসিস অনুমোদন পেয়েছে।
দেবের উপদেষ্টা প্রেসিডেন্সি কলেজ সিনিয়র প্রফেসর। প্রেসিডেন্সি কলেজ তখনও ইউনিভার্সিটি হয়নি। তিথির উপদেষ্টা যাদবপুর ইউনিভার্সিটিতে। হয়তো তিথি এমনই চেয়েছিল, একসাথে অথবা কাছাকাছি থাকলে সে কথার মন ক্লেশের কারণ হয়ে দাঁড়াবে। ওরা ভালো থাক, সুখে থাক, দুজনের ভালোবাসা ভালো করে দানা বাঁধুক, পুষ্পিত পল্লবিত হোক, তিথি দূরেই থাকবে। একদিন কথা অনেক চেষ্টা করে তিথির সাথে দেখা করল। তোর কি হয়েছে বলতো? ফোন তুলছিস না, মেসেজের জবাব দিচ্ছিস না, দেখা করা তো দুঃসাধ্য হয়ে পড়েছে। কি আর হবে, আজকাল আমার গবেষণার মধ্যে একটু বেশি ডুবে আছি। কলেজে চাকরির জন্য নেট আর এসএলইটি দুটোই পাশ করেছি। এখানেই সেন্ট জেভিয়ার্স কলেজে একটা চাকরিও পেয়ে গিয়েছি। জুলাইয়ের শুরুতে জয়েন করতে হবে, তাই চাইছিলাম গবেষণা প্রবন্ধটা তার আগে জমা দিয়ে দিতে। কাকু মানে দেবের বাবা তো জানেন আমি ওর কলেজে যোগ দিচ্ছি। ও তাই বল, আমি এত সব তো জানতাম না। তুই কখনো ভুলে যাবি না, আমরা ছোটবেলার বন্ধু। আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমাদের সম্পর্ক চিরন্তন। কথা বান্ধবীর গলা জড়িয়ে ধরেছে। তিথি একটা ম্লান হাসি হাসল, মুখে কিছু বলল না। তারপর দুই বান্ধবীর মাঝে মাঝে দেখা হতো, কথা হতো। দেব আর তিথি দুজনেই কলেজে চাকরি করছে। কথা আগে এমএ পাশ করেছিল। একদিন কথা তার বাবার সাথে তিথির বাড়িতে গিয়ে উপস্থিত হলো। কথা আর দেবের বিয়ে। তারা তিথির পরিবারকে নিমন্ত্রণ দিতে এসেছে। তিথির মা বাবা কথাকে সোল্লাসে অভিনন্দন জানালেন। তিথি একদিকে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মনের মধ্যে ঝড় উঠেছে। আজ সে নিঃস্ব, আজ সে রিক্ত। পুরো পৃথিবী যেন নিঃসাড় হয়ে গেছে তার জন্য। বিয়ের দিন যেমন যেমন এগিয়ে আসছে, সে যেন আরও ভেঙে পড়ছে। তিথি মন শক্ত করে বিয়ের সমস্ত অনুষ্ঠানে যোগ দিল। কথার কপালে সিঁদুরের রেখা, দু চোখে আগামী দিনের স্বপ্নের আলো, সর্বাঙ্গে আনন্দের ঝর্ণা ধারা বইছে। সেদিন তিথি সবার আড়ালে আসর বাড়ি থেকে চলে এসেছিল। তার মা বাবা চিন্তিত। বাড়ি ফিরে তিথির মা দেখলেন তার মেয়ে নিজের ঘরে উপুর হয়ে অঝরে কাঁদছে। কি হয়েছে ঝুমা, তুই এমন করে কাঁদছিস কেন? মা তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল। কিছু না মা, কিছু না। মা নিঃশব্দে তিথির বাবার দিকে তাকালেন। বাবা তাকে চোখের ইশারায় ডেকে নিয়ে গেলেন। তোমার মেয়ে বোধহয় দেবকে ভালোবাসে। সামনের ঘরে স্ত্রীকে নিয়ে গিয়ে তিনি বললেন, আমি একটুও টের পাইনি, ও কখনো উল্লেখই করেনি। এটাই তো ওর বড় গুণ কাবেরী। বান্ধবীর জন্য সকল দুঃখ চেপেও সরে দাঁড়িয়েছে। আশা করি সময়ের সাথে সামলে নেবে নিজেকে। সুখে স্বাচ্ছন্দ্যে, ভাব ভালোবাসায়, আবেগে অনুরাগে রূপকথার দেবাঞ্জনের নতুন দাম্পত্য জীবন শুরু হয়েছে। দুজনে দাম্পত্য সুখের আমেজে মেতে উঠেছিল। কথার শাশুড়ি নেই, সুতরাং শীঘ্রই সে গৃহকর্ত্রীর দায়িত্বভার সহজ সাবলীলভাবে পালন করতে আরম্ভ করেছে। সে গৃহিণী তো হতে চেয়েছিল। স্বামী আর ঘর সংসার, এই তার জীবন। কিছু সময় যেতেই জানা যায় রূপকথা অন্তঃসত্ত্বা। এখন প্রত্যাশিত বংশধরকে নিয়ে স্বপ্নের জালবোনা, প্রেয়সীর মা হয়ে ওঠার কল্পনা। তিথি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। সে নিজের কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছে নিজেকে। মনের আঘাত, বিরহের ব্যথা সয়ে গেছে। এখন সে মাঝে মাঝে কথার সাথে দেখা করতে আসে। গর্ভস্থ শিশুকে নিয়ে রূপকথার সুখ স্বপ্নে যোগ দেয়। তিথির মা এসে রূপকথাকে দেখে যান। যথাসময়ে কথা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। শিশুটি যেন মায়েরই ছোট্ট সংস্করণ। সকলে নবাগত শিশুকে নিয়ে মেতে উঠেছে। তিথি আজকাল কলেজ থেকে সোজা কথার বাড়ি চলে আসে। সে যতক্ষণ থাকে শিশুটি তার কোলে কোলে ঘোরে, তার কোলে ঘুমায়। কথা ডেলিভারির ধকল এখনও কাটিয়ে ওঠেনি। দেব যেন এখনও ঘোরের মধ্যেই আছে। মেয়েকে নিয়ে কি করবে, কি করতে হয়, বাচ্চা মানুষ করবার জন্য সে কিছুই জানে না। কথা হাসে। বাবা তো নিজেই বালক, সে আবার কি সামলাবে মেয়েকে? বাড়িতে এখন একটা রান্নার লোক রাখা হয়েছে। তিথির মা ডাক্তার কাবেরী সোম প্রতিদিন একবার দেখে যান দুজনকে। বাবাও মাঝে মাঝে আসেন, যেন সবাই এক বৃহত্তর পরিবারের অংশ। বিকেলে প্রসূতির ঘরে আসর বসে। ডেলিভারির পর দেখা যায় রূপকথার ক্লান্ত ভাব আর কেটে উঠছে না। মাঝে মাঝে জ্বর, শরীরের যন্ত্রণার কাটে না। ডাক্তার ওকে নানা ভিটামিন, নানা রকম পুষ্টিকারক সাপ্লিমেন্ট দিয়েছেন।
সপ্তাহে 3 দিন একজন মহিলা মালিশ করবার জন্য আসে। 3 মাস কেটে গেল। রূপকথার কখনো মনে হয় সে পুরোপুরি সুস্থ, কন্যাকে নিয়ে সব কাজ সে করতে পারছে। আবার কয়েকদিন পর আবার বিছানায়। হঠাৎ কিছু এমন উপসর্গ কথার দেখা দিয়েছে যে ডাক্তার কাবেরী চিন্তিত হয়ে উঠলেন। স্বামীকে ডেকে পাঠালেন। দুজনে পরামর্শ করে রূপকথার সব রকম পরীক্ষা করাবার ব্যবস্থা করলেন। আজকাল কথার পেটে সবসময় একটা চাপা চিনচিনে ব্যথা থাকে। পায়ের গোড়ালি ফুলতে আরম্ভ করেছে। প্রস্রাবে জ্বালা, হঠাৎ হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, মনে হয় সে গুরুতর অসুস্থ। আজকাল তিনি কথার কাছেই থাকে তাকে দেখাশোনা করবার জন্য। একদিন ডাক্তার দেবকে আড়ালে ডেকে তার আশঙ্কার কথা জানালেন। রূপকথার সেপ্টিসিমিয়া হয়েছে, অর্থাৎ এমন সংক্রমণ হয়েছে যেটা রক্তের মধ্যে প্রবেশ করেছে। কথাকে তখনই হাসপাতালে ভর্তি করা হলো। রক্ত দেওয়া হলো, নানা রকম অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সেদিন কথাকে ডায়ালিসিসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দেখে সবাই আতঙ্কিত হয়ে উঠল। রূপকথার মা নাতনির জন্মের পর থেকে মেয়ের কাছে আছেন। মেয়ের হাসপাতালে ভর্তির খবর শুনে তার বাবাও চলে এসেছেন। রূপকথার অবস্থার উত্তরোত্তর অবনতি হচ্ছে। কোনো চিকিৎসায় কোনো ফল পাওয়া যাচ্ছে না, শেষ আসন্ন। সেদিন বিকেলে রূপকথাকে খাটের মাথার দিকটা উঁচু করে বসিয়ে দেওয়া হয়েছে। তিথি তার মেয়েকে নিয়ে আসলো। শিশুর নাম দেওয়া হয়েছে অস্মিতা, যদিও তাকে সকলে মামনি বলে ডাকে। তিথি বালিকাকে মায়ের কোলে দিল। সে মায়ের মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসি ছড়িয়ে দিল, আবার মুখ বাড়িয়ে মায়ের গালে একটা হামি দিয়ে দিল। কথার 2 চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। কথা বালিকাকে বুকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে। তখনই তিথির মা বাবা ঘরে ঢুকলেন। এই হসপিটালটা ওনাদেরই। আমি যেতে চাই না কাকু, আমি যেতে চাই না, কিন্তু আমি জানি আমার সময় হয়ে গেছে। দেবের কাছে দাঁড়িয়ে সমানে অঝরে কাঁদছে। কোনো কিছু বলবার মতো অবস্থায় নেই তার। তুমি কেঁদো না গো, আমি মরেও মরব না, আমি চিরদিন থাকবো তোমার সঙ্গে। মামনি ঝাঁপিয়ে তিথির কোলে চলে গেল। সবার চোখে জল। সবাই এই মরণোন্মুখ মেয়েটির দিকে চেয়ে আছে। কথার খেই খুঁজে পাচ্ছে না কেউ। কথা সজল চোখে বান্ধবীকে বলল, আমার মেয়েকে তোর কাছে রেখে গেলাম তিথি, তুই ওকে দেখবি তো? কথার 2 চোখ ফেটে অশ্রুধারা বইছে। তুই মামনিকে বুকে করে রাখবি তো? সে করুণ স্বরে হাত জোর করে মিনতির সুরে বলল, রাখবো কথা, কথা দিলাম আমি সারা জীবন মামনিকে বুকে করে আগলে রাখবো। তিথি মামনিকে বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। সবাই কাঁদছে। দেব মুখ চাপা দিয়ে কান্না রোধ করে আছে। আর আমার বরটাকেও দেখিস। তুমি শোনো না গো, একটু এসো না আমার কাছে। রূপকথার কথা যেন বন্ধ হয়ে আসছে। তুমি আমার মেয়েকে দেখো, আর মেয়ের জন্যই তিথিকে ওর মা করে স্বীকার করো, নইলে আমি মরেও শান্তি পাবো না। নেবে তিথিকে তোমার করে? বলো না গো, রাখবে আমার এই কথাটি? রাখবো কথা, রাখবো। তুমি যা চাও তাই হবে, তাই হবে। তুমি শান্ত হও। কাকু, একটু দেখুন না আমার কথাকে। কিন্তু রূপকথার কথা শেষ হয়ে গেছে। তিথি কথা রেখেছিল। সে তার মামনিকে আক্ষরিক অর্থে বুকে আগলে রেখেছিল। মা 4 মাসের শিশুকে তার কোলে দিয়ে চলে গেছে। সে তো চায় স্নেহময়ী মায়ের বুকের উষ্ণতা। মামনি যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মাকে চাই, নইলে চিলচিৎকার। দেবের মানসিক অবস্থাও শোচনীয়। তিথি দেবকে সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়ের মৃত্যুর আঘাতে রূপকথার মায়ের স্নায়ু বৈকল্য হওয়ায় তিনিও শয্যাশায়ী। তিথি এক হাতে সকলকে সামলাচ্ছে। তিথির মা সকাল বিকেল মেয়ের কাছে চলে আসেন। বাবা সব দিক দেখাশোনা করছেন। সব কাজকর্ম মিটে যেতে কথার বাবা প্রায় মাসখানেক পর ভগ্ন হৃদয় নিয়ে বুকে পাথর চাপা দিয়ে নিজের কর্মস্থলে ফিরে গেলেন। তিথির বাবা ওনাদের হলদিয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সবাই মিলে দেবাঞ্জনকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে। সে আবার কাজে যেতে শুরু করেছে।
কিন্তু তার কলেজে সবাই দেখছে ও যেন এক ভিন্ন মানুষ। এখন সে ধীরে ধীরে কথা বলে। তাকে অনেক দিন কেউ হাসতে দেখেনি। সহকর্মীরা, ছাত্ররা অভিবাদন করলে বড় কষ্টে তার ঠোঁট আস্তে করে কাঁপে। লাঞ্চের সময় নিজের টিফিন নিয়ে ক্যাফেটেরিয়াতে দূরে এক কোণে গিয়ে বসে। তিথি ভোরবেলা উঠে দেবের টিফিন বানিয়ে দেয়। রান্নার মেয়েটি একটু দেরিতে আসে। তিথি নিজের চাকরিতে ছুটি নিয়ে বসে আছে। রান্নার মেয়ে তো দীর্ঘদিন তাদের বাড়িতে ছিল। তিথির মা একটি সর্বদা কাজের মেয়ে পাঠিয়ে দিয়েছে। তিথি গত 6 মাস ধরে এ বাড়িতে থেকে এই শোকাহত পরিবারকে সামলাবার জন্য সর্বান্তকরণে চেষ্টা করছে। সেটা এই বাড়ির মানুষ কতটা উপলব্ধি করতে পারছে সেটা জানা নেই। কিন্তু ইতিমধ্যে এই অল্প বয়সী সুন্দরী যুবতীকে নিয়ে চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে প্রতিবেশীদের মধ্যে। এই পিএনপিসি অর্থাৎ পরনিন্দা পরচর্চা করাটা হচ্ছে আমাদের জাতিগত শখ, পেশাও বলা যায়। এখানকার মানুষ আর কিছু না করুক, পিএনপিসি অবশ্যই করবে। তিথিকে পরোক্ষে অপরোক্ষে ব্যঙ্গোক্তি মাঝে মাঝেই শুনতে হচ্ছে। সেটা দেবের বাবা কিছুদিন থেকে লক্ষ্য করছেন। সেদিন বাবা দেবকে আলাদা করে ডেকে নিয়ে গেলেন। এটা ঠিক হচ্ছে না দেব। কি বাবা? কি আবার? তুমি জানো তিথি গত 6 মাস ধরে কিভাবে সকলকে সামলাচ্ছে, কিভাবেও তোমাদের মেয়েকে বুকে করে মানুষ করছে। 6 মাস ধরে ছুটি নিয়ে মনে প্রাণে নিরলসভাবে আমাদের জন্য কি না করছে। তার পরিবর্তে সে কি পাচ্ছে? পাড়া প্রতিবেশীদের গঞ্জনা, লাঞ্ছনা। আর তুমি? হ্যাঁ বাবা, সত্যি তিথির তুলনা হয় না। আমি জানি না কি করে ওর এই উপকার শোধ করব। তুমি ভুলে যাচ্ছ শেষ সময়ে তুমি বৌমাকে কথা দিয়েছিলে তুমি তিথিকে তোমার স্ত্রী করে গ্রহণ করবে। তুমি কি ওর মনের কষ্ট দেখতে পাও না? তিথি কি কোনোদিন কিছুই পাবে না? হ্যাঁ বাবা, আমি নিজের দুঃখে আমার প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলাম। আমি এখনই তিথির সাথে কথা বলে রেজিস্ট্রির প্রস্তুতি করছি। তারপর একদিন দেবাঞ্জন আর তিথির রেজিস্ট্রি বিয়ে হয়ে গেল। গঞ্জনা লাঞ্ছনার অবসান ঘটল। তবে নিভৃতে শয়ন কক্ষে তাদের মাঝে এক অদৃশ্য অন্তরাল রয়েই গেল। সেদিন দুজনে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে বিয়ে সেরে বাড়ি ফিরেছে। বাবা পাড়া প্রতিবেশীদের সাথে দেবের নতুন স্ত্রীর পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা রিসেপশন দিয়েছিলেন। আজ তিথি আধিকারিকভাবে দেবের শয্যা সঙ্গিনী হয়েছে। বালিকা, দুজনের মাঝে সেতুও বলা যায়, আবার অন্তরালও। তিথি আশা করেছিল মামনি দুজনের মাঝে সেতুর কাজ করবে, দেবকে তার কাছে নিয়ে আসবে। সেটা কিন্তু হয়নি। সেদিন বিছানায় শুয়ে শুয়ে দেব হঠাৎ বলল, আমার একটা কথা ছিল তিথি। তিথি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি তুমি কেমন নিজেকে উজাড় করে আমাদের সকলকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছ। তুমি কত সহজভাবে মামনিকে আপন করে নিয়েছ। তুমি আমার মেয়েকে নিজের বুকে তুলে নিয়েছ। ও তোমার কোলে মায়ের কোল খুঁজে পেয়েছে। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কিন্তু আমি অতি সাধারণ মানুষ। এটা আমারই দোষ তিথি যে আমি তোমার এত সবের পরিবর্তে কিছুই দিতে পারিনি তোমায়। তোমাকে দেওয়ার মতো ভালোবাসাও নেই আমার কাছে। আমি ফুরিয়ে গেছি, কিছুই নেই আমার কাছে। আমি কি বলবো দেব? আমার কিছুই বলার নেই। দুজনে নীরব। দুজনের মনে ঘন অন্ধকারের ছায়া নেমে এসেছে। দেবের বোধহয় একটু তন্দ্রা এসে গিয়েছিল। তুমি ওই সব কেন বলতে গেলে দেব? তুমি কেন ওকে বারে বারে আঘাত দিতে চাও? ওর চোখের জলে তোমার এই কেমন পৈশাচিক আনন্দ, বিয়ের রাতের এই কেমন মর্মান্তিক স্মৃতি। আমার মরেও শান্তি নেই। দেবের তন্দ্রা কেটে গেল। তার মনে হলো রূপকথা তার পাশ থেকে তাকে ভৎসনা করছে। তখনই পাশ থেকে তিথির চাপা ফুপানি তাকে বিচলিত করে তুলল। দেব হাত বাড়িয়ে বেড সুইচ টিপে ঘরের আলো জ্বালালো। আমায় ক্ষমা করো তিথি, আমি তোমার মনে আঘাত দিতে চাইনি। তুমি সব সময় আমার কাছের মানুষ ছিলে, কিন্তু অতীতকে নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে আমার একটু সময় লাগবে। বিশ্বাস করো, আমি তোমাকে অবহেলা করছি না। আমিও তো খারাপ লোক নই তিথি। দেব তিথির কাছে গিয়ে বসেছে। তার একটা হাত তিথির কাঁধে দিয়ে চেয়ে আছে সদ্য বিবাহিত স্ত্রীর দিকে। আমি জানি দেব, তুমি ভালো। আমি অপেক্ষা করব।
তিথি দেবের হাতে হাত দিয়েছে। তারপর দুজনে মামনিকে নিয়ে আলাপ আলোচনা করছে। তখনই বালিকা জেগে উঠেছে। চোখ খুলেই সে তিথির দিকে দুই বাহু তুলে দিয়েছে। তিথি বালিকাকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরেছে। পরদিন সকালে মামনি যথারীতি ভোরে তিথিকে জাগিয়ে তুলেছে। এখন সে দিব্যি পাশ ফিরতে শিখেছে। ঘুম ভাঙলে তার কোনো কান্নাকাটি নেই। তার কাজ হচ্ছে পাশে তিথির গালে হাত দিয়ে, তার ছোট ছোট হাত দিয়ে তাকে জাগিয়ে তোলা। আর দুর্বোধ্য ভাষায় নানা কথা, যেন বলতে চাইছে, আমি উঠে পড়েছি আর তোমরা এখনো ঘুমাচ্ছ না, ওঠো, আমাকে কোলে তোলো, আমি এখন ব্যালকনিতে যাব। তিথি সঙ্গে সঙ্গে বালিকাকে তুলে একটা হামি দিয়ে বলে, বাবা আরও একটু ঘুমাক, আমরা ততক্ষণ একটু ঘুরে আসি। যদিও দেব সাথে সাথে উঠে পড়েছে। তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন দেব? এখন তো মাত্র 5:30। না, তুমি ওকে দাও আমার কাছে, তোমার বাথরুমের কাজ সেরে এসো। না, আগে মামনিরটা করি। তারপর বালিকাকে তৈরি করে দুধ গরম করে খাওয়াতে খাওয়াতে দেব প্রাতকৃত সেরে বাথরুম থেকে বেরিয়ে আসে। দেব মামনিকে কোলে তুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ভোরের সূর্য তখন সবে মুখ তুলে চেয়েছেন। বাতাসে নতুন সূর্যের সতেজতা ছেয়ে আছে। দিবাকর আর দেব কাজে যাবার জন্য প্রস্তুত হয়ে টেবিলে এসে বসেছে। দুধ খেয়ে মামনি আবার ঘুমিয়ে পড়েছে। তিথি জলখাবার সাজিয়ে দিয়েছে। দুজনের টিফিন তৈরি করে পাশে রেখেছে। তুমিও বসে পড়ো মা, দিবাকর বললেন। আমিও বসবো বাবা, আপনাদের হয়ে যাক। কেন তিথি, মেয়েরা সবার সাথে খেতে পারবে না কেন? দেব বলল। আমি বসছি দেব। তিথি নিজের জন্য চা নিয়ে এসেছে। অনিতা দিয়ে এসেছে, আমি চাটা দিয়ে আসি। অনিতা এই বাড়িতেই সর্বদা থাকে। তিথি রান্নাঘর থেকে তার জন্য চা নিয়ে এসেছে। সে চা নিয়ে মামুনির কাছে চলে গেল। তিথি টেবিলে এসে বসেছে, তার হাতে একটা কাগজ। বাবা, আমি ভাবছি আমি চাকরিটা ছেড়েই দেব। কেন? দুজনেই হকচকিয়ে গেছে। মামনি এখন খুবই ছোট দেব, আমি কি করে ওকে ছেড়ে যেতে পারি? আমি ওকে জন্ম দিইনি, আমি জানি, কিন্তু ও আমার মেয়ে, ওই এখন আমার সর্বস্ব। অন্তত আগামী 5 বছর মামনি আমার জীবন। দুজনে তিথির এই কথায় অভিভূত। ভালো থাকো মা, সুখে থাকো। তোমাকে আর আমি কি বলবো বলো? আমার এই চিঠিটা আপনি প্রিন্সিপালের দিয়ে দেবেন বাবা। তিথি আর দিবাকর সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষকতা করেন। আপনি ওনাকে বুঝিয়ে বলবেন একটু। অনিতা মামনিকে নিয়ে এসে দাঁড়িয়েছে। তিথি বালিকাকে নিজের কোলে তুলে নিল। দেব বাবার সাথে বেরিয়ে পড়ল। সেদিন সন্ধ্যায় দেব কন্যাকে কোলে করে ব্যালকনিতে পায়চারি করছে। ও যখন একা থাকে রূপকথা তার স্মৃতিতে জেগে ওঠে। প্রেয়সীর সাথে অল্পদিনের সম্পর্ক তার অস্তিত্বে ছেয়ে যায়। মামনি দেবের কোলে ঘুমিয়ে পড়েছে। দেব ব্যালকনিতে বসে শূন্যে চেয়ে আছে। তার অজান্তেই দেবের 2 চোখ ভরে উঠেছে। 2 ফোঁটা চোখের জল নিঃশব্দে তার 2 গালে গড়িয়ে পড়েছে। তখনই তিথি দেবের কাঁধে হাত রাখল। দেব চট করে হাতের তালু দিয়ে চোখ মুছে ফেলল। তিথি ঘুমন্ত মামনিকে কোলে তুলে নিল। নিজেকে সামলাও দেব, কথা সব দেখছে। তুমি কষ্ট পেলে সেও কষ্ট পাবে, তুমি দুঃখ পেলে কথাও দুঃখ পাবে। আনন্দের দিনগুলো মনে করো, কলেজের দিনগুলো মনে করো, আর নিশ্চয়ই অনেক আনন্দের স্মৃতি আছে তোমাদের। তুমি কষ্ট পেলে আমিও যে কষ্ট পাই দেব, সেটা কি তুমি বোঝো না? তিথি মেয়েকে নিয়ে চলে গেল। দেব গুম হয়ে বসে রইল। তুমি অযথা অতীতে আটকে রয়েছ দেব। এবার পাশ থেকে কথা বলে উঠল। তুমি নিজেও কষ্ট পাচ্ছ আর তিথিও কষ্ট পাচ্ছে। মেয়ে এখন ছোট, কিন্তু বাচ্চাদের মন খুবই নরম। তুমি দুঃখ পেলে সেটা ওর মনে গিয়েও লাগবে। তুমি তিথিকে অবহেলা করো না দেব। ওর চোখের জল আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমি তোমার কাছেই আছি, কিন্তু তিথি তোমার সাথে আছে। সময়ের সাথে জীবন এগিয়ে যায়। রূপকথার বাবা মা মাঝে মাঝে নাতনিকে দেখতে আসেন। তারা দেখছেন তিথি কেমন বুকে করে মামনিকে মানুষ করছে। আমার মেয়ে বলে বলছি না, ও যদি আজকে বেঁচে থাকতো সেও বোধহয় এত অন্তর দিয়ে মামনিকে দেখতে পারত না। একদিন কথার মা বললেন, সত্যি দিদি, তিথি তো গত 1.5 বছর ধরে আমাদের মামনিকে যেভাবে বুকে করে মানুষ করছে,
কথার অসুস্থতার সময় থেকেও একদিনের জন্য আমাদের পাশ থেকে সরেনি। দিবাকর বললেন, দেব সবার সামনে স্বাভাবিক ব্যবহার করে, কিন্তু কেউ না থাকলে ও কেমন যেন গুটিয়ে নেয় নিজেকে। সে মাঝে মাঝে মেয়েকে নিয়ে তিথির সাথে বেড়াতে যায়, বাবার তাড়নায়। ও আজকাল ভীষণ চুপচাপ হয়ে গেছে। তিথি মাঝে মাঝে নিজের মা বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু একবেলার বেশি থাকে না। মামনির এখন 3 বছর বয়স। সে সারাদিন তিথির পেছন পেছন মা মা করে ঘুরে বেড়ায়। দেব হয়তো কোনোদিন বাবার সাথে ব্যালকনিতে বসে আছে, তিথি আসতেই বালিকা মাকে বসিয়ে তার কোলে উঠে পড়ে। দেব কোনো ছুতো বের করে উঠে চলে যায়। তিথির মন বেদনায় ভরে ওঠে। দিবাকর ছেলের এই ব্যবহার অনেকদিন ধরে লক্ষ্য করছিলেন। একদিন তিনি দেবকে ডেকে বললেন, তুমি তিথির সাথে এমন ঠান্ডা ব্যবহার করো কেন বলো তো? যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাও যে ইউ ডোন্ট কেয়ার ফর হার। তুমি ভুলে যেতে পারো না তিথি কি করেনি তোমার জন্য, আমাদের জন্য। তুমি ভুলে যেতে পারো না সে তোমার স্ত্রী। দিবাকরের স্বরে তার বিরক্তি বেশ স্পষ্ট বোঝা যায়। না না বাবা, আমি তিথির উপকার কখনো ভুলতে পারি না। আমি ওকে সত্যি শ্রদ্ধা করি। শ্রদ্ধা? তোমার স্ত্রী কি তোমার কাছে শুধু সম্মান আশা করে? তুমি কি রূপকথাকে শুধু শ্রদ্ধা করতে? যে জানে না, যে বোঝে না, তাকে বোঝানো যায়। কিন্তু তুমি কি ওই মেয়েটির দিকে একটুও তাকিয়ে দেখো না কেমন শুকিয়ে যাচ্ছে সে? এবার বাবার কণ্ঠে বেদনার স্বর ফুটে উঠেছে। আমার ছেলে এত হৃদয়হীন কি করে হতে পারে? দিবাকর উঠে চলে গেলেন। তিথি তখন কন্যাকে কোলে নিয়ে এসে দাঁড়িয়েছে। সে অর্থবহ চোখে তাকিয়ে আছে স্বামীর দিকে। তিথির মা সকাল বিকেল মেয়েকে ফোন করেন। প্রতি শনিবার দুজনে মেয়ের সাথে নাতনির সাথে দেখা করতে যান। একদিন তো দিবাকর ওনাদের সামনেই ছেলের ব্যবহারের জন্য ক্ষোভ প্রকাশ করেন। কাউকে জোর করে বোঝানো যায় না দাদা, এটা তো মনের ব্যাপার, অনুভূতির স্বচ্ছতার ব্যাপার। আমাদের মেয়ে যে ডিসিশন নিয়েছে আমরা তার সমর্থন করি। তার বেশি কিছু আশা করাটা অনধিকার চেষ্টা। সেদিন ডাক্তার অরূপের কণ্ঠে তার অসন্তোষ বেরিয়ে পড়েছিল। সেদিন রাত্রে একদিকে তিথি মামনিকে ঘুম পাড়াচ্ছে, অন্যদিকে দেব শুয়ে শুয়ে বাবার কথাগুলো মনে করছে। গত সপ্তাহে শ্বশুরের কথাও ভেসে আসছে তার কানে, আর মনে পড়ছে বেদনায় মলিন তিথির মুখখানি। এক সময় দেব ঘুমিয়ে পড়েছে। তুমি এত নিষ্ঠুর কি করে হলে গো? রূপকথার তার অন্তর্মনের সাথে কথা বলছে। তিথি তোমার জন্য তার কেরিয়ার, তার চাকরি, তার পড়াশোনা, রিসার্চ সব ত্যাগ করেছে। তোমার মেয়েকে মানুষ করার জন্য সে নিজের মা হওয়ার স্বপ্ন ত্যাগ করেছে। ওর তলপেটে অপারেশনে দাগ দেখেছ নিশ্চয়ই। তিথি তোমাকে তার সর্বস্ব দিয়ে ভালোবাসে, চিরদিন ভালোবাসে, আমি জানি। তাই সে নিজেকে গুটিয়ে নিয়েছিল, সরিয়ে নিয়েছিল, যাতে আমাদের ভালোবাসা দানা বাঁধতে পারে। আমি জানতাম, কিন্তু নিজের স্বার্থে তোমাকে জানতে দিইনি। তোমার সাথে আমিও তার চোখের জলের জন্য দায়ী। এত হৃদয়হীন তুমি কেমন করে হলে দেব? তুমি জানো সে প্রতিদিন চোখে জল নিয়ে ঘুমায়। তুমি কি চাও তিথিও চলে যায়, মরে যায়? না। দেবের ঘুম ভেঙে যায়। সে হাত বাড়িয়ে বেড সুইচ টিপে ঘরের আলো জ্বালায়। তিথি ওর দিকে পাশ ফিরে শুয়েছিল। দেব দেখল তিথির দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে নিঃশব্দে তার বালিশ ভেজাচ্ছে। আলো জ্বালতেই তিথি চট করে মুখ ঘুরিয়ে নিল। দেব উঠে তিথির পাশে গিয়ে বসল। সে আস্তে করে তিথির পিঠে হাত দিল। তিথির আঁচল দিয়ে চোখ মুছে স্বামীর দিকে তাকালো। আমি তোমার সাথে প্রতিদিন অন্যায় করেছি তিথি। তুমি তোমার সর্বস্ব দিয়ে আমাকে ভালোবেসেছ, আমি সারা দিনই। তুমি আমার মেয়েকে মানুষ করার জন্য তোমার ক্যারিয়ার, তোমার চাকরি সব ত্যাগ করেছ। আমি কোনো মূল্য দিইনি তার। এমনকি আমার মেয়েকে বুকে করে রাখার জন্য নিজে মা হওয়ার পথও তুমি বন্ধ করে দিয়েছ। আমায় ক্ষমা করো তিথি, আমি অন্যায় করেছি। না দেব, তুমি ক্ষমা চাইবে কেন? আমি তোমায় ভালোবাসি, চিরদিন ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো না, এতে তোমার কি দোষ? এ তো আমার নিয়তি। জোর করে কাউকে ভালোবাসা যায় না। তারপর তুমি যখন আমায় ভালোবাসো না, তখন তোমার সন্তানের জননী হওয়ার কল্পনাই তো অবাস্তব, অবান্তর। কথা তোমার মেয়েকে আমার কোলে তুলে দিয়েছিল। এখন মামনি আমার জীবন, মামনি আমার প্রাণ।
এই বুকে আর কাউকে আমি ভাগ দিতে পারবো না। মামনিকে অন্তত আমার কাছ থেকে সরিয়ে নিও না। তিথির কণ্ঠ অবরুদ্ধ হয়ে উঠেছে। না তিথি, এটা ঠিক কথা নয়। আমি কথার সাথে প্রেম করে বিয়ে করেছিলাম ঠিক, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমরা দুজনেই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কথা মামনিকে জন্ম দিয়েছে, কিন্তু তুমিই তার আসল মা, এটাই বাস্তব। আমায় ক্ষমা করো তিথি, আমার ভুল হয়ে গেছে। এবার দেব ফুপিয়ে কেঁদে উঠল। না, তুমি ক্ষমা চাইবে না, আমার ভালো লাগে না, ব্যাস। তিথি দেবের বুকে মুখ লুকিয়ে কাঁদছে, দেব তিথিকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এই অশ্রুধারা দুজনের হৃদয় কন্দর সিক্ত করছে, শীতল করছে। একসময় তিথি স্বামীর বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ল। পরদিন প্রভাতে নতুন সূর্য তিথি আর দেবাঞ্জনের নতুন জীবনের আলো নিয়ে এসেছে। এখনও রূপকথা দেবের অবচেতনে রয়েছে, কিন্তু এখন সে তিথির প্রতি ভালোবাসা আবিষ্কার করেছে। দেব তার রূপকথাকে কথা দিয়েছিল সে তিথিকে নিজের করে নেবে। দেবাঞ্জনের ছায়া সঙ্গী বাস্তব জীবনের কায়া সঙ্গিনীর সাথে তার ভাব করে দিয়েছে। আজ থেকে দুজনে মিলেমিশে গেছে, দুজনে দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ভালোবাসার পথে এগিয়ে চলেছে। উপলব্ধি করেছে জীবনের সারমর্ম। জীবন অতীতে আবদ্ধ থাকে না, জীবন নির্বাদ ঝর্ণার মতো এগিয়ে যায়। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।